লাগছে তো। তোমার ছিদ্র এত ছোট, ঢুকতেই চাইছে না। ভালো করে ঢুকানোর চেষ্টা করুন, ঢুকে যাবে। এই প্রথম ঢোকাচ্ছি, তাই বুঝতে পারছি না কিভাবে ঢোকাতে হয়। ছিদ্র বরাবর রেখে চাপ দিন, দেখবেন ঢুকে গেছে। আমার হাত কাঁপছে, রক্ত বের হবে না তো? আরে রক্ত বের হবে কেন? আমি তো আগেও ঢুকিয়েছি। এই তো ঢুকে গেছে বাবা, ঘেমে একাকার হয়ে গেছি। একটু কাজ করতে গিয়ে এই অবস্থা। আরে অভিজ্ঞতা না থাকলে এমনই হয়। সজীব চিটাগং তার আন্টিদের বাসায় বেড়াতে এসেছে। রুমে বসে গেম খেলছিল, তখনই কলিং বেলে কে যেন জোরে জোরে বাজাতে লাগলো। সজীব দেখো তো কে এসেছে। আমি একটু রান্নাঘরে ব্যস্ত আছি। আচ্ছা আন্টি, আমি দেখছি, আপনি নিশ্চিন্তে কাজ করুন। আচ্ছা দেখো তাহলে, আর পরিচিত কেউ হলে আমাকে জানিও। আচ্ছা আন্টি। সজীব এগিয়ে গেল দরজা খোলার জন্য। দরজার ফাঁকা দিয়ে কাউকে দেখতে পেল না। দরজা খুলতেই কেউ উড়ে এসে পড়ল সজীবের উপর। সজীব নাক মুখ চেপে ধরে আছে কেউ। সজীবের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখ খুলতেই দেখলো কে যেন ওকে জড়িয়ে ধরে আছে। এই কে তুমি? এই পিচ্ছি, ছাড়ো আমাকে। আমি পিচ্ছি না, আমি নোরা। আর আপনি কে? কোন আঙ্কেলকে আবার জড়িয়ে ধরলাম? আমি আঙ্কেল না, তুমি ওকে ভাইয়া ডাকো। আর তুমি এখানে কি করছো? তোমার আব্বু আম্মু কোথায়? এই, আপনি আমাকে কি শিশু মনে করেন? হ্যাঁ, আমার হাইট 5 ফুট 2 ইঞ্চি। মানলাম আপনি 6 ফুটের বেশি, তাই বলে আমাকে এইভাবে অপমান করতে পারেন না। আর এইটা আমারই বাড়ি। তোমাদের বাড়ি? ও ওয়েট, তুমি আন্টির মেয়ে না তো? হ্যাঁ, আমি আপনার আন্টির একমাত্র মেয়ে। এবার ভেতরে ঢুকতে দেন। ও সরি, যাও ভেতরে যাও। নোরা ল্যাগেজ নিয়ে ভেতরে চলে গেল। সজীব দরজায় দাঁড়িয়ে তাকিয়ে আছে এখনো, কারণ এই প্রথম কোনো মেয়ে সজীবকে জড়িয়ে ধরল। কেমন যেন একটা শিহরণ। সজীব ভেতরে গিয়ে দেখল পিচ্ছি মানে নোরা আন্টির সাথে কথা বলছে। সজীব ভেতরে যেতে নিলেই সজীবের আম্মু ডাক দিল সজীবকে। সজীব, এদিকে আয়। আম্মু বলো কি হয়েছে? তুই নাকি ওকে চিনতে পারিসনি? আমি কোনোদিন দেখেছি ওরে? তো কিভাবে চিনবো? আমি তো জানি আন্টির একটা মেয়ে আছে, আর বাসায় এসে কাউকে দেখিনি, তাই জিজ্ঞাসাও করিনি। সজীব তোমার কোনো দোষ নেই, আসলে ও হোস্টেলে থেকে পড়াশোনা করে, তাই বাড়িতে আসা যাওয়া কম, আর তাই হয়তো চিনতে পারোনি। জানো আম্মু, আমাকে পিচ্চি বলছেন উনি। তুই কি বড় হয়ে গেছিস তে তোকে আপু বলে ডাকবে? তোকে পিচ্চি বলেই ডাকবে। ভালো কাজ করেছে। উনি মনে হয় কত বড়। আন্টি, উনি কোন ক্লাসে পড়েন? আপাতত পড়াশোনা বন্ধ, তবে ভর্তি হবে কিছুদিনের মধ্যে। কোন ক্লাসে? ক্লাস না, মাস্টার্স। আহ, কি বড় মুখ ছোট হয়েছে এবার? তো 6 বছরের সিনিয়রও। আবা ওর এই একটা স্বভাব, কাউকে পেলেই কোন ক্লাসে পড়ে, কত বয়স, এগুলো জিজ্ঞেস করে। বাচ্চা মানুষ, একটু একটু দুষ্টুমি ফাইজলামি তো করবেই, স্বাভাবিক। আন্টি, পিচ্ছি তো পিচ্ছি, আমি আসি আন্টি। আচ্ছা যাও। সজীব রুমে চলে এলো। খাটে শুয়ে ফোনে হাতে নিয়ে গেমে ঢুকলো, কিন্তু সব কয়টা ম্যাচ হারছে গেমে। কোনো মনোযোগই দিতে পারছে না। শুধু নোরার ফেসটা সামনে ভেসে আসছে, চোখা মুখ টানা চোখ আর চুলের খোপা। আমার কি হইতেছে? আমি কি পাগল টাগল হয়ে গেলাম এই বয়সে? নাকি বেশি পড়াশোনার চাপে মাথা কাজ করছে না? কিন্তু আমি তো কয়েকদিন ধরে বই থেকে দূরে আছি, তাহলেও এমন হচ্ছে কেন? ও, রুমে বসে আছি অনেকক্ষণ যাবত, তাই বোধহয় এমন হচ্ছে। একটু বাইরে থেকে ঘুরে আসি। সজীব রুমের বাইরে যেতেই আন্টি পড়লো সামনে। আন্টি আর ওর আম্মু বসে টিভি দেখছেন। কি রে, কোথায় যাচ্ছিস? এই তো আম্মু, বাইরে যাচ্ছিলাম। রুমে একা একা কেমন যেন দম বন্ধ লাগছিল, ভাবলাম একটু বাইরে থেকে হেঁটে আসি। বাইরে যাবে ভালো কথা, একা যাবে? বাইরে তো কিছুই চেনো না। এক কাজ করো, নোরাকে সাথে নিয়ে যাও। হ্যাঁ, তুই নোরাকে নিয়ে যা, ও ওখানকার রাস্তাঘাট চেনে, তোর সুবিধাই হবে। পিচ্ছি যাবে সাথে? আলবাত যাবে, ও যাবে, ওর আব্বুও যাবে। নোরা, এই নোরা, মহারানী কোথায় তুমি? এই তো আম্মু, বলো কি হয়েছে? কি করছিলি তুই? কয়বার ডাকতে হয়? আম্মু, কার্টুন দেখছিলাম।
সজীবের সাথে বাইরে যা, ঘুরে আয়। উনি তো বড় মানুষ, আমার যাওয়া লাগবে সাথে? নোরা মামনি, যাও তুমি, ও কিছু চেনে না এখানে। আচ্ছা আন্টি। নোরা আর সজীব দরজা দিয়ে বের হয়ে বাইরে গেল। পিচ্ছি সাইডে হাঁটো, গাড়ি ঘোড়া দেখে হাঁটো। আমাকে পিচ্চি বলবেন না একদম। পিচ্চি আপনি, আপনার 14 গোষ্ঠী। আমি আজকে বিয়ে করলে কালকে আম্মু হয়ে যাব। হুম, আমি পিচ্ছি আর তুমি খুব বড়। আর আমি যদি বিয়ে করতাম তাহলে আমার ছেলে মেয়ে এতদিনে স্কুলে পড়তো। দামরা একটা লোক। আমি পিচ্চি তাই না? অবশ্যই পিচ্ছি। আমাকে কোন অ্যাঙ্গেল থেকে পিচ্চি মনে হয় আপনার? সব দিক থেকেই পিচ্ছি তুমি। নোরা সজীবের সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সজীব এমনিতেই বাইরে এসে মাথা ফ্রেশ করতে, আর এই পিচ্ছি ওর সামনে দাঁড়িয়ে এমন করছে। সমস্যা কি? এভাবে তাকিয়ে আছো কেন? আপনার গার্লফ্রেন্ড নেই তাই না? গার্লফ্রেন্ড নেই মানে? আমি বানালে তো থাকবে, আর গার্লফ্রেন্ড থাকাই লাগবে? না, এটা আমার উত্তর না। আছে কি নেই? নেই, আমি বানাইনি। এবার সামনে থেকে সরো, সামনে পার্কে যাব। জানতাম আমি গার্লফ্রেন্ড নেই। এরকম বাদর মুখ ছেলেদের গার্লফ্রেন্ড থাকে না। কেন, তোমার কাছে মনে হয় কয়েকটা? হ্যাঁ, আমার বইয়ে গেছে বয়ফ্রেন্ড বানাতে। আমি সোজা বিয়ে করব। নোরা আর সজীব পার্কে হাঁটছে। সজীব একটা ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে ফুচকা অর্ডার দিল। পিছনে তাকিয়ে দেখলো নোরা নেই। ফুচকা রেখে নোরাকে খুঁজতে লাগলো। আশেপাশে খুঁজতেই দেখলো একটা ছেলে নোরার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর নোরা চিৎকার করছে। সজীব দৌড়ে গেল আর নোরাকে ছেলেটার থেকে সরিয়ে নিল। এই, কে আপনি? সমস্যা কি আপনার? তুই কে সেটা বল। ওর হাত ধরে টানছিস কেন? এই পিচ্ছি, ওরে চেনো? এই ছেলেটা আমাকে প্রপোজ করছে কয়েকবার। আমি মানা করছি। ওই দিন ফেসবুকে বাজে কিছু ছবি দেয়, তারপর আমি ব্লক দিয়ে দিয়েছিলাম। তাই আমাকে জোর করছে ওর সাথে রিলেশনে যেতে। কথাগুলো শুনে সজীবের মাথায় রক্ত উঠে গেল। সজীব ছেলেটার কানের নিচে ঠাস করে একটা বসালো। ছেলেটা মাটিতে বসে পড়ল। এই, আমাকে মারছেন কেন? আমি পুলিশের কাছে যাব। তোকে আজকে পুলিশ চেনাস? আমাকে পুলিশ? আজকে তোর একদিন কি আমার একদিন। আরে আরে, মারছেন কেন আমাকে? ভাই ছাড়েন, আমি আর আসবো না, ভুল হয়েছে আমার। আমার চোখের সামনে থেকে সর, নেক্সট টাইম দেখলে জানে মেরে ফেলবো। ছেলেটা এক দৌড়ে গায়েব হয়ে গেল। সজীব নোরার দিকে ঘুরতেই নোরা সজীবকে জড়িয়ে ধরল। সজীব ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে গেল। নোরা ভয় পেয়ে গেছে। এই পিচ্ছি, এই নোরা ঠিক আছো? ভয় পেয়েছো? আরে কিচ্ছু হয়নি, আমি আছি তো, ভয় পেও না। চলো ফুচকা খাবো। ধন্যবাদ। এই প্রথম নোরার মুখে ধন্যবাদ শুনে সজীব অবাক হয়ে গেল। নোরাকে এখন আর পিচ্ছি মনে হচ্ছে না সজীবের। কি হলো? থ্যাংক ইউ বললে ওয়েলকাম জানাতে হয়, জানেন না? ও সরি, ভুল হয়ে গেছে। ওয়েলকাম ম্যাম। এইবার ঠিক আছে। কই ফুচকা খাওয়াবেন বললেন, খাওয়ান। চলো, আমি অর্ডার দিয়ে এসেছি। সজীব আর নোরা ফুচকা খাচ্ছে। নোরা ফুচকা খেয়ে ছালে হু হা করছে, তবুও খাচ্ছে। এই থামো থামো, ঝালে তো একেবারে চোখ মুখ লাল হয়ে গেছে, তবুও খাচ্ছ? আপনার পকেট খালি করতে হবে না? আমার পকেট এত হালকা না যে তোমার ফুচকার বিলে খাল হয়ে যাবে। বেশি খেও না, পেট খারাপ হবে। কালকে আবার খেও। মনে থাকে যেন। ওকে, মনে থাকবে। সজীব নোরাকে নিয়ে বাড়িতে ফিরল। রাতে ডিনার করে খেয়ে দিয়ে শুয়ে পড়ল সজীব, কিন্তু ঘুম আসছে না। কেন যেন নোরার মুখ আর ওর সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে। সকালে রাতে সজীব যখন ঘুমিয়েছে নিজেও জানে না। ডাইনিংয়ে কে যেন কাকে বকছে। সজীব ঘুম ঘুম চোখে উঠে গেল। এত টাকা দিয়ে প্রাইভেট পড়ায় আর এই অবস্থা? কালকে না তোর পরীক্ষা? ম্যাম পড়ায় না, পড়াতে এসে ফোন ইউজ করে। কালকে পরীক্ষা আর এখন বলিস যে পড়ায় না? আন্টি কি হয়েছে? কালকে ওর ফিজিক্স পরীক্ষা, আর ও নাকি কয়েক অধ্যায় পারে না। ফিজিক্স? কি পারো না বলো? লাস্টের দিকে কয়েক অধ্যায়। নাস্তার পরে আমার কাছে এসো, বই নিয়ে আমি করিয়ে দিচ্ছি, তবে শর্ত আছে। বাবা, বলো কি শর্ত?
আন্টি আপনাকে না, ওকে বলেছি। শর্ত হচ্ছে কোনো ফাঁকিবাজি চলবে না। যতক্ষণ পড়তে বলবো পড়তে হবে। তুমি পড়াও, আর না পড়লে আমাকে বলবা, লাথি মেরে বাসা থেকে বের করে দিব। নোরাকে পড়াচ্ছে সজীব আর নোরাও পড়ছে। এভাবে রাত 12টা বেজে গেছে। কি রে, তুই রাত্রে খাবার খাবি না? মেয়েটাও তো কিছু খায়নি। নোরা, কালকে ফেল করবা? এত কষ্টের পরেও যদি ফেল করি, এ জীবন রেখে কি লাভ? তাহলে খাবে, চলো। সজীব সকালে ঘুম থেকে উঠে দেখল নোরা পরীক্ষা দিতে চলে গেছে। কয়েক ঘন্টা পর নোরা পরীক্ষা দিয়ে এসে, আম্মু জানো, আজকে পরীক্ষা অনেক ভালো হয়েছে। ভাইয়া যা যা পড়িয়েছে তাই এসেছে। আচ্ছা আম্মু, উনি কি প্রশ্ন জানতেন? তো সজীব ভাইয়া অনেক মেধাবী ছাত্র, মেডিকেলে পরীক্ষা দিয়ে তৃতীয় হয়েছিল সারা দেশে। ইঞ্জিনিয়ারিংয়েও প্রথম, মেডিকেলে তৃতীয় হয়েছে বিধায় ইঞ্জিনিয়ারিংয়ে চলে আসছে। আর ও পড়িয়েছে প্রশ্ন কমন আসবে না, এটা কিভাবে সম্ভব? উনি কোথায় দেখছি না তো। চলে গেছে বাসায়, ওর অ্যাডমিশন টেস্ট আছে কালকে। চলে গেছে মানে? আমাকে বললো না তো চলে যাবে। তুই কান্না করছিস কেন? কান্না করছি মানে? তোর চোখ দিয়ে পানি পড়ছে। ও আসলেই তো, জানি না কেন। আমি রুমে গেলাম। তোর আবার কি হলো? নোরা রুমে এসে দেখলো টেবিলে একটা খামটার ওপরে লেখা পিচ্ছির জন্যে। খামটা খুলতেই ভেতর থেকে একটা কাগজ আর 1000 টাকা বেরিয়ে এলো। কাগজে লেখা, নোরা, আমি চলে যাচ্ছি। তোমাকে বলা হলো না? সরি, আজকে ফুচকা খাওয়ানোর কথা ছিল, কিন্তু পারলাম না। তুমি একা গিয়ে খেয়ে নিও। আর কেউ বিরক্ত করলে আন্টিকে বলবা। আর পরীক্ষার ব্যাপারে আমাকে বলতে হবে না। জানি ভালো করেছো। ভালো থেকো পিচ্ছি। আন্টির খেয়াল রেখো। নোরা চিঠিটা হাতে নিয়ে কান্না করছে, যেটা নোরার আম্মু দরজার আড়ালে দাঁড়িয়ে দেখছে। 1 মাস পর সজীব অ্যাডমিশন টেস্ট দিয়ে বাসায় ফিরল। আজকেই এক্সাম শেষ। বাসায় ঢুকতেই একটা চেনা পারফিউমের গন্ধ নাকে ভেসে আসলো। রুমে যেতেই দেখলো ওর বিছানায় কেউ শুয়ে আছে। দেখ, কে আমাকে জিজ্ঞাসা করছিস কেন? তোর চোখ নেই? আজব, এই যে কে আপনি? আমি ভূত, আপনার ঘাড় মটকাতে এসেছি। নোরা, এই পিচ্ছি, তুমি এখানে কি করছো? আগে তুমি এই দিকে আসো। আমি তুমি হয়ে গেলাম? আচ্ছা বলো, কি ব্যাপার? সজীব নোরার কাছে যেতেই নোরা সজীবকে জড়িয়ে ধরল। সজীব অবাক হয়ে গেল, নোরা গুমড়ে গুমড়ে কান্না করছে। নোরা, এই নোরা, কি হয়েছে? কেউ কিছু বলেছে? তুমি খুব পচা। আমাকে না বলে এইভাবে চলে আসলা কেন? এই জন্যই কান্না করা লাগে? বারে, আমি কি পৃথিবীর সবার জন্য কান্না করি? ও, তাহলে কার জন্য কান্না করো? তোমার জন্যে। আমার জন্য কান্না করা লাগে? আমার ইচ্ছা, আমি যা খুশি করব। এখন ছাড়ো আম্মু, আর আন্টি দেখলে মাইন্ড করবে। মাইন্ড করলে করুক, আমার কিছুই যায় আসে না। এভাবে পাগলামি করলে হয়? তুমি বড় হয়েছো না? তোমার কাছে তো পিচ্ছি আমি। ওইটা তো মজা করে বলি। এবার চোখের পানি মোছো আর আমার দিকে তাকাও। আমি ছাড়বো না তোমাকে। আবার চলে যাবা কোথাও? ভাগলি একটা, আম্মু দেখলে আমাকে বকা দিবে। না আম্মু, বকা দিবে না। হঠাৎ আম্মুর গলা শুনে সজীব আঁতকে উঠল। গলা ঘুরিয়ে তাকিয়ে দেখলো আম্মু। আম্মু, তুমি? আমি কেন? কোনো সমস্যা? মানে আমি এসবে জড়িয়ে না, আমার কোনো দোষ। আমি জানি বাবা, কিন্তু মেয়েটা তোমার জন্য পাগল হয়ে গেছে। আন্টি, আপনিও ছিলেন এখানে? ছিলাম। সজীব, আমি তোকে কোনোদিন বিয়ের কথা বলিনি, তবে আজকে বলতেছি। আমার নোরাকে পছন্দ হয়েছে। তোর কোনো আপত্তি আছে? না আম্মু, সত্যি বলতে আমারও ওকে ভালো লাগে, তবে ভেবেছিলাম আরও কিছুদিন দেখে তারপর জানাবো। তাহলে তো হলোই, দুজনের পরীক্ষা আপাতত শেষ, তাই বিয়েটা সেরে ফেলা যাক। আর সজীব বাবা, ওকে তোমাকে মানুষ বানাতে হবে। দেখো, এখনো জড়িয়ে ধরে আছে। ওরা থাক এভাবে, আমরা আসি। কিছুদিন পর ওদের বাসর রাতে ব্যথা পাওনি তো যেভাবে ঢুকালাম? না, অভ্যাস আছে আমার। কানের দুলটা কেমন হয়েছে? খুব সুন্দর। তো আমাকে কি গিফট দিবে বলো?
আমি আছি না, গিফট। তাহলে গিফট খুলে দেখা যাক। এই আস্তে, শাড়িটা নষ্ট হবে।